নায়িকা আন্না পিতা-মাতার আমানত ছবিতে অভিনয় করেছে নায়ক মান্নার বোন চরিত্রে। আজ নায়ক মান্নার ১৭তম মৃত্যু মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙে পড়লেন। ওনার নায়ক মান্না ভাইয়ের সাথে পিতা-মাতার ছবির নায়িকা বোন চরিত্রে অভিনয় করেছে নায়িকা আন্না। কিছু স্মৃতি দেওয়ালে দেখতে পেলাম আমরা নায়িকা আন্নার সাথে ছবি নায়ক মান্না ভাইয়ের ১৭তম মৃত্যু বার্ষিকীতে উনি কান্নায় ভেঙে পড়ছেন। ছবিগুলা উনি দেখছেন। মান্না ভাই আজও জীবিত আছে আমাদের মাঝে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নায়িকা আন্নার সামনে ১৭তম নায়ক মান্নার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করবে নায়ক আন্না। আমরা শুনছি মান্না ভাইয়ের সাথে স্মৃতি কেমন সময়গুলো কাটছে, কেমন এনজয় করেছে সেগুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা? ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা দেখেছি যে নায়ক মান্না ভাইয়ের সাথে অনেক ছবিতেই কাজ করেছেন, বোন চরিত্রে অভিনয় করেছেন, নায়িকা চরিত্রেও অভিনয় করেছেন দেখেছি। সেই স্মৃতিগুলো তো যে আপনার কাছ থেকে আজকে ১৭তম মৃত্যুবার্ষিকীতে নায়ক মান্না ভাইয়ের। হুম, সবচেয়ে শুরুতেই বলবো যে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। উনি একজন ভালো মানুষ ছিলেন। আর স্মৃতি বলতে গেলে আসলে অনেক স্মৃতি আছে। স্মৃতির তো কোনো শেষ নাই। আম যেমন এখনো মনে পড়ে আমাদের শুটিং ছিল তখন হচ্ছে পিতামাতার আমানত। তো রাত ৩টা পর্যন্ত কাজ করতেছি। করার পরে যখন আমাদের প্যাকআপ হলো তো আমরা সবাই যে যার মতো চলে যাচ্ছি। তো দেখলাম উনি গাড়িতে বসছে, উনি আর রুমে যাচ্ছে না। তো আমি যাওয়ার সময় জিজ্ঞেস করলাম গাড়িতে নক করে, "ভাইয়া ঘুমাবেন না?" ভাই বলল কি, "না রে, আমার আমার ঘুমানো সম্ভব না। আমি এখন চলে যাব। ৫টার মধ্যে সিয়ামকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম।" ও মাই গড! আপনি সারারাত কাজ করে এখন আবার বাচ্চাকে স্কুলে দিয়ে আবার আসবেন? বলে, "হ্যাঁ, ওকে স্কুলে দিয়ে আবার ৮টার মধ্যে সেটে ঢুকবো।" তো একজন মানুষ তার কাজের প্রতি কতটুকু সিরিয়াস হলে এরকম হতে পারে। সে যতক্ষণ কাজ করতো জাস্ট কাজ, এবং উনি একজন ব্যক্তি ছিল যে ইন্ডাস্ট্রির বাইরে কিছুই ভাবতো না। তার ধ্যান জ্ঞান সব কিছুতেই সিনেমা, এই চলচ্চিত্রটাই ছিল। ফিল্ম ছাড়া ফিল্মের বাইরে সে কখনোই কিছু ভাবেনি। তার বিজনেসটা তো ফিল্ম নিয়েছিল। সে সবসময় বলতো যে আমার আজকে গাড়ি বাড়ি সবই ফিল্মের জন্য, আমি নায়ক মান্না হয়েছে ফিল্মের জন্য, আমার সব চিন্তাভাবনা ফিল্মের জন্য। সে আমাদের জুনিয়র থেকে সিনিয়র সবাইকে সে যে স্নেহটা করতো বা শ্রদ্ধাটা করতো, ওনার থেকে শেখার অনেক কিছু ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, উনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল। যে আমরা অনেক সময় অনেক কিছু বলি না, বাট ওনার কোনো কিছু খারাপ লাগলে মুখের উপরে বলে দিত। বাট উনি মানুষ হিসেবে অসম্ভব ভালো ছিলেন। তো স্মৃতি বলে তো আসলে শেষ করা যাবে না, অনেক অনেক স্মৃতি আছে। আমি হসপিটালে একবার ভর্তি হলাম, উনি আমাকে দেখতে আসলো। তার মতো মানে আমার ডাক্তার থেকে শুরু করে সবাই ওনার অটোগ্রাফের জন্য ওনার সিরিয়ালস আছে, নায়ক মান্না মানে হসপিটালে ঢুকছে, এটা যে কী বিশাল ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার ছিল। এবং আমি বলবো বাংলাদেশের মহানায়ক ওনাকে বলা উচিত। উনি যাওয়ার পরেই আমাদের ইন্ডাস্ট্রির এত ধস আমি বলবো। উনি থাকা অবস্থায় কিন্তু ব্যবসাটা ভালোই ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা আরেকটা জিনিস দেখেছি যে আজকে ১৭তম মৃত্যুবার্ষিকীতে নায়ক মান্নার এফডিসিতে যখন আমরা গিয়েছি, যাওয়ার পর কিন্তু মিলাদ মাহফিল থেকে শুরু কিছু দেখিনি আমরা। সেটা একটা সিনিয়র সুপারস্টার মারা গেল, সেটা আমরা দেখছি না। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? আসলে আমি তো এফডিসির বিষয় যেটা বলবো, আমিও তো কাজ অনেকাংশে ছেড়ে দিছি। আর আমি তো যারা এখন আমি শিল্পী সমিতির সদস্য, আমি তো শিল্পী সমিতির কার্যনির্বাহীতে বা কিছুতে নেই। হয়তোবা সবাই ব্যস্ত বা কোনো কাজে আছে, কিংবা কোনো একটা কারণে হয়তোবা দেশের পরিস্থিতির কারণে হয়তোবা স্থগিত, বা আজকে না হোক কাল পরশু কিছু একটা হবে। এর জন্য আমি আসলে উল্টাপাল্টা কিছুই বলতে পারছি না। হয়তোবা সবাই ব্যস্ততার কারণেই, কারণ সবারই তো আসলে জীবনের একটা বিষয় আছে, কাজের ব্যাপার আছে। হয়তোবা এই কারণে, অথবা আমাদের এফডিসিতে তো এখন অনেক মানে কাজ চলতেছে। হয়তোবা এই কারণে আপাতত হয়তোবা কিছু হয় নাই। হতে পারে, কারণ প্রতি ইসেই তো হচ্ছে করে ফেলা হয়। প্রতি মানে অমুক ডেটেই একটা কিছু মিলাদ করতে হবে তা না। যেই বছরে যে মাসে যতগুলা শিল্পীদের হয় ওই একটা একসাথে সবাইটা অ্যারেঞ্জ করেই করে। তো আশা করি আমাদের এমন কোনো স্মৃতি আছে যেটা আগে কোনো সময় শেয়ার করেন নাই? কোন স্মৃতি এখনো মনে পড়ে নায়ক মান্না ভাইয়ের সাথে আপনার? হ্যাঁ, একটা স্মৃতি আছে যেটা এখন পর্যন্ত কোনো ইন্টারভিউতে আমার শেয়ার করা হয় নাই। সেটা হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমি শুটিং করতেছিলাম।
তো জীবন নিয়ে যুদ্ধে, তো ওনার সাথে একটা গান হওয়ার কথা ছিল, তো গানটা করবে বলেও ডিরেক্টর বলেছে 3-4 দিন পরে আমি ডেট ফেলি গানের, আমার সাথে ওনার গান ছিল, তো সিকোয়েন্স করলাম আমরা হচ্ছে। তখন ওয়ান্ডারল্যান্ড ছিল, এখন তো নাই মনে হয়, তখন ছিল। তো ওয়ান্ডারল্যান্ডে কাজ শেষ হলো, তখন আমার এখনও মনে আছে 4টা 4:30টার দিকে কাজ শেষ, প্যাক আপ হয়েছে। তো আমি মান্না ভাইকে বলতেছি যে এমনি গল্প গল্প বলে না এটা খেতে ইচ্ছা, অনেকের অনেক কিছু আমি এমনি হঠাৎ করে বলছি ইস আমার এখন দই বড়া খুব খেতে ইচ্ছা করতেছে। তো পূর্ণিমা আপাও ছিলেন, তো আপা বললেন আমি ফুচকা খাবো, ওইটা খাবে, মান্না ভাই আমার মুড়ি মাখা খাওয়াচ্ছিল, কি খাইতে ইচ্ছা করে তোর? আমি বলছি ভাইয়া খুব দই বড়া খাইতে ইচ্ছা করতেছে, ইস এখানে পাইলে খুব ভালো হতো। তারপরে আমি ভুলে গেছি, আমার আর মনে নেই। হঠাৎ করে আমি যখন বাসায় চলে আসবো আম্মাকে নিয়ে, বলে কি এই আমার গাড়িতে উঠ। আমি বলছি, কেন ভাইয়া? বলে আরে ওঠ ওঠ, আমি আর উনার কথার উপর কথা বলবো, এই তো সাহস আমাদের কারো, আমার তো কখনো ছিল না। আমি ওনাকে আমার ভাইয়ের জায়গায় দেখছিলাম এবং অনেক সম্মান করতাম। পরে আমি উঠলাম, উনি গাড়িতে উঠলো, আম্মা পিছনে বসে, আমার আম্মু বসছে। সে আমাদেরকে নিয়ে এক টানে গাড়ি নিয়ে গুলশান থেকে উত্তরায় চলে গেল, এবং ওখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে দই বড়া খুব ভালো পাওয়া যায়। পরে না আমার বলে কি নাম, আমি বলছি, ভাইয়া মানে বলে কি তোদের বাসা মিরপুর না? আমি বলছি জি। এই দিক দিয়ে যাওয়া যায় মিরপুর, জানিস? আমি বলছি জি জানি। বলে নাম। পরে বলে এই দই বড়া দেন। আমি তো ও মাই গড, আপনি আমাকে দই বড়া খাওয়াইতে নিয়েছেন? আমার বোন একটা কিছু খাইতে চাইছে, আমি খাওয়াবো না? কি মনে করিস, টাঙ্গাইলের মানুষের হৃদয় জানিস? মজা করতেছিল। তো এই স্মৃতি আমি এর আগে কখনোই কারোর সাথে শেয়ার করি নাই, আমার হাজব্যান্ড জানে, মানে ইন্টারভিউতে কখনো বলিনি। পরে সে আমাকে ওই যে সেদিন দই বড়া খাওয়াছে, এবং আমি দই বড়া খাওয়ার চাইতাম, ওনার দিকে তাকায় চিন্তা করতাম যে মান্না, ও মাই গড, সুপারস্টার মান্না, আমার মতো একটা ছোট্ট মানুষ, আসলে সে আমাকে কতটুকু ভালোবাসে বা আমাকে কতটুকু জায়গা দিছে, যে আমি একটু একটা দই বড়া খাইতে চেয়েছি, সে ঠিকই আমাকে নিয়ে আসছে। পরে আমরা দই বড়া খেলাম, পরে উনি আমাকে আম্মুকে বাসায় আগায় দিল। তো মান্না ভাই মানুষটা এরকমই ছিল, যাদের ভালোবাসতো মন থেকে ভালোবাসতো, আর যাদেরকে অপছন্দ করতো মুখের উপরেই বলে দিত। ওই কাউকে তেল মেরে কথা বলার লোক ছিল না। আসলে টাঙ্গাইলের মানুষ এরকমই, কাউকে তেল মারে না, এটা সত্যি কথা, কারণ আমি আমার বাস্তব জীবনের প্রমাণ পাচ্ছি। তো মান্না ভাইয়ের স্মৃতি বলে শেষ করা যাবে না। এই প্রথম হয়তো বা কোনো ইন্টারভিউতে আমি ওনার আরেকটা স্মৃতি বললাম, যেটা আমি কখনোই বলাই হয় না। তো মানুষ হিসেবে অসম্ভব ভালো মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি ফ্যামিলির জন্য খুব কেয়ারিং হাজবেন্ড বলবো, কেয়ারিং ফাদার বলবো। উনি প্রচণ্ড কেয়ারিং ছিল পরিবারের প্রতি, এবং তার সব কিছু জুড়ে ছিল সিয়াম। সিয়ামকে অসম্ভব ভালোবাসতো। শর্ট শেষে, শর্ট শুরুতে, এই মানে কোনো একটা কথা হলে আমার সিয়ামকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক ভালোবাসতো ছেলেকে। এবং স্কুলে নিয়ে যাওয়া, ভাবি তো দেশের বাইরে যখন ফ্লাইট থাকতো, তো দেখতাম উনি খুব টেক কেয়ার করে। এটা আমার খুব ভালো লাগতো, তার থেকে শেখার ছিল। বললাম না যে একটা ইন্ডাস্ট্রিতে থাকলেও ফ্যামিলিকে যে টেক কেয়ার করতে হয়, এটা মান্না ভাই থেকে শেখার ছিল। দেখতে দেখতে 17 বছর ফিরে গেল, কিন্তু নায়ক মান্না মান্না ভাইয়ের ভক্তরা ভুলে নেই এখনো আমাদের মাঝখান থেকে চলে গেল, 17 বছর হয়ে গেল, কিন্তু পর্দায় এখনও দর্শকরা মনে রেখেছে। প্রতিটা মুহূর্তে ফেসবুক সব জায়গায় ওনাকে নিয়ে লেখালেখি হচ্ছে, ভিডিও ওনার ডায়লগগুলো এখনও ঘুরছে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? আপনি কাজ করেছেন, পিতামাতা আমানতে কাজ করেছেন, বোন চরিত্রে, সেই স্মৃতিগুলো যদি আপনার কাছ থেকে একটু শুনতে পারি, ভক্তরা এখনও তাকায় আছে। ওই যে বললাম না, উনি হচ্ছে এমন একজন হিরো, হিরো বলতে আমরা এটাকেই বুঝি। এবং ওনার চুলগুলো আমার খুব ভালো লাগতো, অনেক সুন্দর, সবাই বলতো। তা আমি, আমার হাজব্যান্ড কিন্তু এখনও, তখন তার তো ফেসবুক ইউটিউব ছিল না, এখন কিন্তু আমরা অনেক পুরান ছবি দেখতে পারি, আমরা ওনার অনেক পুরান ছবি দেখি, এবং মুখ দিয়ে অটো বের হয়ে যায়, ইয়েস, এটাকেই বলে হয় হয়তো বা বাই বর্ন অ্যাক্টিং জানা যাকে বলে, উনি ছিল তাই। এবং হিরো বা একটা পুরুষ বলতে আমরা বুঝি এটাই মেয়েরা। তো মান্না ভাইয়ের অভিনয় দক্ষতা ছিল অসাধারণ, একদম ন্যাচারাল অ্যাক্টিং করতো, মন থেকে যখন ক্যারেক্টার করতো, ক্যারেক্টার ঢুকে যেত, মনে হয়তো না এর বাইরের সে। আর মান্না ভাইয়ের পিতামাতার আমানতে আমার সাথে তো আমরা তো অনেকদিন কাজ করছি ওনার সাথে। অনেক স্মৃতি আছে, যেমন একটা এই সিকোয়েন্স ছিল যে আমাদের ভাই বোনের খুব ড্রামা, কান্নার। তো আমার এখনও মনে আছে, আমি ওই অভিনয়টা করতে যেয়ে সত্যি সত্যি কান্না করে দিয়েছিলাম। মানে কারণ কি, আমার অপোজিট সাইডে এমন একজন ব্যক্তি, মান্না সাহেব, মানে উনি এমনভাবে অ্যাক্টিং করছে, আমি মানে কিছুক্ষণের জন্য ভুলে গেছি এটা অভিনয়, এটা ফিল্ম। জাস্ট আমার ফিল হচ্ছিল যে এটা আমার ভাই, এবং আমি এই সত্যি আমি তার বোন, এবং সত্যি আমাদের জীবনে এত ক্রাইসিস, আমি সিরিয়াস হয়ে যাই, আমিও সিরিয়াসলি অ্যাক্টিং করে আমি সিরিয়াস কান্না করে দিলাম। পরে উনি আমাকে ধরে অনেক থামানো, মানে শর্ট ওকে, আমার ডিরেক্টরও দেখি চোখ দিয়ে পানি পড়ছে, ডিরেক্টর সাথে থামো থামো, ও শর্ট ওকে, মান্না ভাই আমার মাথায় হাতে বলকে এই পাগল, ঠান্ডা ঠান্ডা, ও শর্ট তো ওকে হয়েছে, কান্না থামাই কি? আমি কোনোভাবেই কান্না থামাইতে পারতেছিলাম না। পরে অনেকক্ষণ বসেছিল, পরে উনি বলে কি বাহ, এই দেখলাম কাউকে সিরিয়াসভাবে অ্যাক্টিংয়ে ঢুকতে। তো আমি বলবো যে মান্না ভাই থাকলে আমার ক্যারিয়ারটা আরও হয়তো বা ভালো দিকে টার্ন করতো। উনি চলে যাওয়াতে অনেকটা আমি বিক্ষিপ্ত হয়ে গেছে আমার ক্যারিয়ার।
অনেকেই আক্ষেপ জানাচ্ছে যে নায়ক মান্না ভাই থাকলে ইন্ডাস্ট্রিটা আজকে যেত না। অনেকেই বলছে যে আজকে নায়ক মান্না ভাই বেঁচে নেই বলে এফডিসিতে জমজমাট শুটিং নেই। অনেকেই এটা নিয়েই প্রশ্ন তুলছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? দর্শক হিসেবে আমিও অনেকের মতো বলবো, মান্না ভাই নাই দেখে আজকাল হয়তো বা সিনেমা দেখতে আমাদের মতো দর্শকরা যায় না। আর সিনেমার ধ্বংসের পিছনে আসলে আমাদের ভালো প্রোডাকশন, ভালো প্রডিউসার, ভালো আমাদের মেকাররা কী করবে এখানে। আসলে শুধু নায়ক মান্না দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, খামাখা এটা বলতে পারি না। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে মান্না ভাই যে জায়গাটায় নিয়ে গেছিল ইন্ডাস্ট্রিকে, উনি চলে যাওয়াতে সেটা নিচের দিকে পড়ে গেছে। ওটাকে যে টেনে তুলতে হবে এটার জন্য এখনও। আমরা আরেকটু যদি জানবো যে যখন আপনার এফডিসিতে প্রবলেম হয়েছিল, এমন কোনো আর্টিস্টে ডাকেন এই সিনিয়র থেকে জুনিয়র থেকে শুরু করে সব আর্টিস্ট আসছে এফডিসির সামনে, যখন আপনার এফডিসি পাইডিসি যখন আপনার বন্ধ করার জন্য মান্না ভাই একাই যুদ্ধ করে গিয়েছে, সেই জিনিসটা তো যে আপনিও তো ওখানেই ছিলেন, স্টে ছিলাম, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে একটু জানি। সর্বপ্রথম মান্না ভাই ডাকটা তুলে পাইরেসির বিষয়, এবং উনি এটা নিয়ে খুব আলোচনাতে আসেন, এবং উনি বলছে আমি একা এটার পিছনে যুদ্ধ করব। সিরিয়াসলি তাই হয়, কিন্তু ওনার ডাকে সবাই সাড়া দিয়েছিল এবং সবাই আসছিল, এবং তখনই তো ফার্স্ট আমাদের এই পাইরেসিগুলো বন্ধ হয়। তো মান্না ভাই তো সবসময় ফিল্ম নিয়েই চিন্তা করতো, ওটাই তো বলছে যে এনার মতো খুব কম মানুষকেই দেখছি যে আমাদের অভিনয়, সিনেমা, চলচ্চিত্রকে নিয়ে ভাবার আমি কম শিল্পীর মধ্যেই দেখছি। একমাত্র ওনার মধ্যে সবচেয়ে বেশি প্রখর ছিল, ধ্যান জ্ঞান সব জুড়ে চলচ্চিত্র ছিল। আরেকটা জিনিস দেখবো যে নায়ক ডিপ জল আর নায়ক মান্না ভালো একটা বন্ডিং ছিল। এটা তো আমরা ইন্ডাস্ট্রিতে যারা আপনারা কাজ করেন আমরা সবাই হচ্ছে জানেন। সবাই জানতাম, আর আমি ছোটবেলায় ওনাদের অনেক ছবি দেখছি, উনি আর একটা ইন্টারভিউ দিয়ে এখন অনেক ছবি দেখি, তাদের তো অনেক বন্ডিং ছিল, তারা নাকি ফ্রেন্ড ছিল। বাট আমি যখন কাজ করি তখন তো ওভাবে পাই নাই। তবে আমি তো তাদের মধ্যে ঝামেলাও দেখি নাই। আমিও তোমাদের মতো ইন্টারভিউ দেখছি। সেই জিনিসটা এখন তারকাদের ভিতরে বন্ডিং নেই। সে কিসের সংকট, বন্ডিং এর সংকট না, না, নাকি না, এটা বাংলা ভুল ইন্ডাস্ট্রিতে ধারণা। মুভি হচ্ছে না, না, কোনটা? না, ভুল ধারণা। বন্ডিং আছে। আমাদের সবার সাথে সবার খুব বন্ডিং। তুমি ভাবতেও পারবে না। কিন্তু এখন ক্যামেরার বাইরে বন্ডিং। ক্যামেরার সামনে কেউ যেয়ে সবাই সবাইকে দেখতে পারে না। কিন্তু ভিতরে, ভিতরে সবার সাথে সবার খাতির আছে। এখন যেটা প্রবলেম, সিনেমা নাই, চলচ্চিত্রই তো নাই। একটা জায়গা নাই যে যেখানে সবাই একত্রিত হয়ে কাজ করবে। ভালো প্রোডাকশন, ওই যে বললাম যে প্রোডিউসার নাই, প্রোডাকশন নাই, কেউ ইনভেস্টর নাই। ইনভেস্ট না করলে সিনেমা কোথা থেকে হবে? সিনেমা না হলে পরিচালক কি দেখাবে আর আর্টিস্ট যে কি করবে? তো সর্বপ্রথম বিনিয়োগকারী দরকার আমাদের। বিনিয়োগকারী হলে চলচ্চিত্র হবে, চলচ্চিত্র হলে আবার সবাই একত্রিত কাজ করবে। বন্ডিং আছে, অযথা বলবো না যে বন্ডিং নেই, সবার সাথে সবার বন্ডিং আছে, বাট প্রকাশটা নাই। কাজে প্রকাশটা নাই। কাজের প্রকাশটা হলে আরও দর্শকরা দেখবে, আরও মানুষ, যেমন আগে অনেকগুলো নায়ক নায়িকা মিলে একটা ছবি হতো, এরকম যদি প্রোডাকশন হয় যে ৩টা নায়ক ৩টা নায়িকা, দেখা যায় যে মানুষ এগুলো খুব নেয়। আবার এগুলো শুরু হবে, কিন্তু এটার জন্য কাউকে পদক্ষেপ নিতে হবে। এখন সে পদক্ষেপ সবাই নিতে ভয় পায়, বাজেট অনেক বেশি হয়ে গেছে। দর্শককে অ্যাকশন ছবি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মান্না ভাইয়ের মতো অ্যাকশন ছবি চাচ্ছে দর্শক। কিন্তু এই মুহূর্তে শাকিব খান তুফান ছবি দিয়েছে, রাজকুমার দিয়েছে, এরকম অ্যাকশন ছবি দর্শক পাচ্ছে না। সেই জিনিসটা আমরা তো যে আপনার কাছ থেকে জানি, যে আপনি কি বলবেন? ওই একটাই কথা ভাইয়া, আমার একটাই উত্তর হবে, আমাদের লগ্নি নাই, বিনিয়োগকারী নাই। বিনিয়োগকারী হলে অ্যাকশন জাতীয় ছবি হবে। এখন একজন সাকিব খান এখানে প্রডিউস করবে বা কয়টা ছবি করবে, সবাইকে এটার জন্য আগে আসতে হবে। সাকিব খান সাহেবের তো দেখতেছি যে মান্না সাহেবের মতো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছে, তার বিজনেসটাও উনি ফিল্ম প্রডিউস করছেন। আর কত করবেন? এরকম যদি প্রতিটা আর্টিস্ট নিজেদের জায়গা থেকে একটু সিনেমার জন্য আগায় আসে, তাহলে আমার মনে হয় চলচ্চিত্র আবার ফিরে তাকাবে। নায়ক মান্না ভাই যখন মারা গেল, সেই মৃত্যুর সংবাদটা কোথায় পেয়েছিলেন আপনি? মান্না ভাই যেদিন মারা যায়, আমি মৃত্যুর সংবাদটা পাই সকাল ভোরে। ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে, আমি ধরি নাই, আমি হসপিটালে ছিলাম, একটু অসুস্থ ছিলাম, ঠান্ডার একটা প্রবলেম। মান্না ভাই শুটিং থেকে ঠান্ডাটা লাগছিল। তো আমাকে আকবর স্যার ফোন করে বলে যে মান্না মারা গেছে। তো আমরা, আপনি দুষ্টুমি করেন? আমি বলছি, "না।" উনি বলছে, না সত্যি সত্যি মান্না নেই, টিভি ছেড়ে দেখ। টিভি ছেড়ে জাস্ট আকাশ থেকে পড়লাম, সবাই বলতে হ্যাঁ নায়ক মান্না মারা গেছে। তো ইনস্ট্যান্ট আমি হসপিটাল থেকে ওই ক্যানোলা নিয়েই আমি চলে গেছিলাম ইউনাইটেড। ও মাই গড, ভিড় কাকে বলে! মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা, নার্স ডাক্তারদের কথা বাদই দিলাম, বাইরের মানুষদের জন্য ইউনাইটেডে মানুষ পাড়া রাখতে পারতেছিল না। তো তখন দেখছি যে একজন, ছোটবেলায় দেখছিলাম সালমান শাহ, আর বড় হয়ে মানে বোঝার পরে দেখলাম মান্না সাহেব, যে একজন কিংবদন্তির জন্য মানুষের ভালোবাসা, একজন মহানায়কের প্রতি দর্শকদের চাহিদা কেমন হতে পারে, যে আজকে 17 বছর পরেও মান্না ভাইয়ের প্রতি মানুষের যে এখনও কি ভালোবাসে, এখনও ইভেন তুমি দেখবা একটা ইউটিউবে কন্টেন্ট দাও, দেখবা নিচে সবার মান্না ভাই মান্না ভাই মান্না। দর্শকদের মনে মান্না সাহেব রয়েছে, থাকবে, 17 বছর না 17 যুগেও থাকবে।
এই যে পর্দায় যখন আমরা সিনেমা দেখি, অ্যাকশন সিনেমা দেখি, এই যে আজকে 17তম মৃত্যুবার্ষিকীতে প্রত্যেকটা টিভি চ্যানেলে নায়ক মান্না ভাইয়ের সিনেমা অলওয়েজ চলছে। সেই জিনিসটা মান্না ভাইয়ের যখন একটা ছবি ইউটিউবে, ফেসবুকে রিলিজ হয় তখন কিন্তু ভালো ভালো কমেন্ট আসে, কিন্তু অনেক সেই ভালো কমেন্টটা অন্য মুভিতে আসে না কেন? সেইটা মান্না ভাই তার জায়গাটাই ওভাবে তৈরি করে গেছে। মান্না ভাই প্রতিটা আম, নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সবার মনে অনেক একটা জায়গা করে গেছে। হ্যাঁ, তো এমন একটা পজিশন বা ওই জেনারেশন, তোমরা যে জেনারেশন থেকে আসছো, তার আগের জেনারেশন, আমাদের জেনারেশন, সবার মাঝে অনেক বছর তো ইন্ডাস্ট্রিতে উনি থেকেছে। খুব কম হিরো এত বছর ইন্ডাস্ট্রিতে থাকে, উনি অনেক বছর থেকেছে। তো অনেকগুলো জেনারেশন উনি পাইছে এবং তাদের মনের মধ্যে সে ঢুকে গেছে। তো ওই জায়গাটা সবাই হয়তো বা এখন আর সুযোগ পায় না তৈরি করার। উনি, আমরা জানি যে টাঙ্গালের বাসা দিয়ে উনি মুভিটা দেখে এত আগে, যে আমরা যখন কাজী হায়াৎ স্যারের সামনে গিয়েছি, এমন কোনো ডাইরেক্টর পরিচালক সবাই একই ভালো কথা বলতেছে, কিন্তু অন্যজনের বিষয়ে বলতে গেলে উনিরা বললেন যে না, এটা বলা যাবে, সেই বিষয়টা কেমন হতে? আসলে কার সাথে কার তিক্ততা, আমি হয়তো বা সে তার জায়গা থেকে তিক্ততা বলে। আর মান্না ভাই টাঙ্গাইলের ভাষা বলতে উনি তো সবসময় এভাবেই কথা বলতো, স্বাভাবিক আপনার সাথে লাইফে কিরকম কথা বলতে উনি? টাঙ্গাইলের ভাষাতেই কথা বলতো। নর্মাল একেবারে স্বাভাবিক কথাবার্তা। তবে এমনি সময় শুদ্ধ ভাষাতেও কথা বলতো। তবে ওনার অভিনয়গুলাই টাঙ্গাইলের ভাষার জন্য খুব মানুষের মনে দাগ কাটছে। লাস্ট কবে দেখা হয়েছিল নায়ক মান্না ভাইয়ের সাথে আপনার? মৃত্যুর কয়দিন আগে মানে দেখা যদি হয়েছিল? এখন 17 বছর হয়, তাহলে 17 বছর থেকে 2 দিন পেছায় দাও, মানে উনি মৃত্যুর 3 দিন আগে আমার সাথে ওনার দেখা হয়। আমার হসপিটাল আমাকে দেখতে আসছিল। তারপর তো যে আরেকটা জিনিস জানি আপনার কাছ থেকে, যে আপনি বলেছিলেন যে কাজ করেছেন, অনেক কাজ করতে পারেন নাই, হ্যাঁ, সেটা রেখেই উনি মারা গিয়েছেন। আমার প্রায় 3টা ছবিতে উনি কাজ করতে, আমি ওনার সাথে সাইন করেছিলাম, তো 3টা ছবি আমি আর কাজ করতে পারি নাই। আমার রানিং যে ছবি ছিল ওইটার লাস্টের দিকে কিছু সিকোয়েন্স অন্য একজনকে ডামি দিতে হয়েছে, আমার গানগুলা শ্যুট হয় নাই। তো বেশ কিছু ছবি আমি আর কাজ করতে পারিনি। আমি তো বললাম মান্না ভাই থাকলে আমার টার্নিংটা হয়তো বা অন্য লেভেলে যাইতো, বাট উনি হঠাৎ করে চলে যাওয়াতে আমার জন্য একটু ঝামেলা হয়ে গেছিলো। পরবর্তীতে তো মানুষ, আমরা কাজ করছি তখন টুকটাক করে করে আরও বেশ 4 বছরের মতো আমি কাজ করেছি। পরে তো ফাইনালি আমি কাজ ছেড়েই দিলাম। তবে মনটা ভেঙে গিয়েছিল উনি মারা যাওয়াতে। মানে আমি আসলে এভাবে চলে যাবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দেখেছি যে মান্না ভাইয়ের মৃত্যুতে আপনি সবাইকে দেখেছি যে কান্না অশ্রুতে একাকার হয়ে গেল, এফডিসি থেকে শুরু করে একদম বাংলা মোটর থেকে শুরু, অনেক মানে বীর আর বীর, সেটা আপনাদের দেখেছি, আপনার কান্না করতে হতে মানে থামছেই না যেন। কি ঘটনা ঘটেছিল সেখানে? অনেক গাড়ি গাড়ি ভেঙেছে মান্নার ভক্তরা, সেটা কতটুকু সত্য? আপনারা তো স্টেজ ছিলেন ওখানে। সবই সত্য, আমি না, সবাই কান্না করেছে। কেউ কান্না থামায় রাখতে, কেউ রেডি প্রস্তুতি, কেউ ভাবতেই পারে না যে মান্না ভাই নাই। আর দর্শকরা, দর্শকদের কান্না, মানুষের চোখের পানি, মানুষের ভালোবাসা, গাড়ি ভাঙার বিষয়গুলো মানুষ যখন তার কাছ লাস্ট পর্যন্ত তার আসা যাচ্ছে না, তখন পাগলামি করে মাথা আউট হয়ে দরজা টরজা গাড়ি টাড়ি ভাঙছে। ইভেন টাঙ্গাইলের পুরো রাস্তা তো ব্লক ছিল। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ ঢাকায় ঢুকছে, এফডিসির গেটগুলো ভেঙে ফেলার ট্রাই করছে জাস্ট মান্না ভাইকে একবার দেখার জন্য, কিন্তু পারে নাই। আর এত ভিড় ছিল, জানাজার একজন একজনের উপর পায়ের উপর পা দিয়ে পারলে জানাজার পড়তেছিল এত মানুষ। এফডিসিতে জানাজারে হাজার হাজার মানুষ আছে, টাঙ্গাইলে তো হাজার হাজারের উপরে মানুষ আছে, এবং তার লাশ কিন্তু হেলিকপ্টার দিয়ে নিতে হয়েছে, নর্মালি যেতে পারেনি মানুষের ভিড়ে। তাহলে বুঝতে হবে একজন মানুষকে কত ভালোবাসে মানুষ। এখন এই মুহূর্তে কতটুকু মিস করেন নায়ক মান্নাকে যখন পর্দায় দেখেন? কতটুকু মিস, যখন আগের সিনেমাগুলো যখন কাজ দেখেন? করি তখন মনে থাকে না, তখন মনে হয় আমি ছবি দেখতেছি, আমি নায়ক মান্না উনি বেঁচে আছে। পরবর্তীতে যখন ছবি শেষ হয় বা চিন্তা করি, তখন খারাপ লাগে, মিস করি, আসলে মিস করি। আর আমার সব জায়গাতে ভাইয়ার ছবি আছে, অনেকে বলে আপনি নায়ক মান্নার ছবি লাগাই রাখছেন। আমি বলি, হ্যাঁ আমি ওনার অনেক বড় ফ্যান। অনেক সময় আমি বলিই না যে আমি একসময় ওনার সাথে কাজ করছি। যারা চিনে চিনে, যারা চিনে না আমি বলতে, আমার এইটা ঝামেলা আছে, আমি বলতে চাই না যে আমি কোনো সময় কিছু করছি। আমাকে যারা চিনে তা চিনে, আর যারা চিনে না তাদেরকে আমি বলি হ্যাঁ আমি ওনার অনেক বড় ফ্যান। সো ভালোবাসার জায়গাটা দর্শক হিসেবে বলবো, সহকর্মী হিসেবে বা ভাই হিসেবে বলবো, উনি একটা শ্রদ্ধার জায়গাতেই আছেন। এখনও মিস করি, মাঝে মাঝে ওনার কথা মনে পড়ে এবং বিভিন্ন অকেশনে ওনার কথা মনে পড়ে, এবং তখন তো একটু ইমোশনাল হয়েই যাই। আমরা আজকে সকালে দেখতে পেলাম যে নায়ক শাকিব খানের এসকেপ ফিল্ম থেকে নায়ক মান্নার উপর শ্রদ্ধা জানিয়েছে। উনি সিনিয়রদেরকে বলে না, মানে প্রতিটা মুহূর্তে উনি তো যদি নাও আসতে পারে, অ্যাটেন্ড না করতে পারে, পরবর্তীতে দেখি যে আমরা একটা স্ট্যাটাসের মাধ্যমে উনি
যা মারা গেল এটা ইয়া করে, সেই জিনিসটা কেমন দেখবেন আপনি? অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আজকে সাকিব খান তার একদিনে সাকিব খান হইতে পারে নাই, তাকেও অনেকগুলা কষ্ট করে আসতে হয়েছে। তো ওনার ছোট থেকেই হয়তো বা বড় হওয়া পর্যন্ত বড়দের প্রতি শ্রদ্ধা ছিল, ছোটদের প্রতি স্নেহ ছিল, দেখে আজকে সাকিব খানও সবার মনের মধ্যে জায়গা করে নিছে, যে কারণে আজকে মেগা স্টার হিসেবে আমরা সবাই বলতেছি। আমি তো ওনার সাথেও কাজ করছি, উনিও ভালো মানুষ, আমি যতটুকু কাছে থেকে দেখছি সাপোর্টিভ। তো ওনার মধ্যে স্নেহ, ছোটদের প্রতি বড়দের প্রতি শ্রদ্ধা আমি দেখেছি, এবং এখনো যেটা দেখি যে আসতে হয়তো বা পারে না অকেশনে বা কোনো কিছুতে, কিন্তু সবার বেলায় দেখি একটা স্ট্যাটাস হলেও দেয়, এটা ভালো লাগে, অবশ্যই সাপোর্ট করবো এটাকে। আমরা একটা ছবি দেখেছি শাকিব খান, অপু বিশ্বাস সাথে আপনিও ছিলেন, উনি একটা গুলি খেয়েছে, খাওয়ার পরে উনি আসে যে কি হয়েছে, আপনি কানতে কানতে উনার ভাইয়া আপনার কি হয়েছে, ভাই তোমার কি মানে এরকম করে হচ্ছে যে ভাই তোর কি হয়েছে, এরকম মানে কান্না করতে করতে মানে অবস্থা খারাপ। সেই জিনিসটা যদি একটু বলতেন, মানে এখনো দর্শক মনে রাখেছে। হ্যাঁ, এটা নিয়ে দেখি মাঝে মাঝে অনেকে বলে। আম, আসলে যখন আমি কাজ করতাম, যতটুকু সময় ক্যামেরার সামনে থাকতাম, আমি না তখন মনে করতাম যে অপর পাশে যেটা আছে এটাই রিয়েল। ওই মুহূর্তে আমি তখন ওইভাবেই চিন্তা করতাম। তো ওই সেম একই অবস্থা, যে আমি কাজের সময় আমার এতটাই বাস্তব লাগছে, ক্যারেক্টারটাতে ঢুকে গেছিলাম, তো অভিনয়টা হয়তো বা ওইরকম করে ফেলছি যেটা এখনো মানুষের মনে দাগ কেটে যায়। আর অবশ্যই বলবো আমাদের সুপারস্টার অনেক সাপোর্টিভ, সে অনেক হেল্পফুল, এর জন্য আমি ওনার সাথে কাজ করে ইজিভাবে কাজও করতে পেরেছি। ওনার নামে অনেকেই অনেক কথা বলে যে বাইরের ইন্ডাস্ট্রি থেকে আর্টিস্ট নিয়ে, নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করছে না, সেই জিনিসটা আপনি কেমনভাবে দেখবেন? আমি বলবো ভালো, উনি বাইরের থেকে না আনলে কে জানতো আমাদের বাংলাদেশের, উনি বাইরের দেশের বাইরেও তো সিনেমাকে নেওয়ার ট্রাই করতেছে, আমি তো অবশ্যই বাহবা দেব। উনি এখন যেসব প্রজেক্ট করতেছে, বড় বড় প্রজেক্ট করতেছে, এটার জন্য অবশ্যই বাহবা দেব, যে ইন্টারন্যাশনালি কাজ করার ট্রাই করছে। বাংলাদেশেও আর্টিস্ট নিতে সে যেমন কাজ করছে, বাংলাদেশে বাইরে নিয়েও করছে, এতে আমাদের প্রচারটা আরও বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রিটা আরও বড় হওয়ার চেষ্টা করছে। আমি অবশ্যই ভালো দিকে দেখবো এটাকে। শাকিব খান আর নায়ক মান্না ভাইয়ের ভিতরে কোনো বর্নিং কি দেখেছি, কেমন বর্নিং ছিল সেটা একটু যদি বলতেন। সরাসরি আপনি নায়ক মান্না ভাইকে দেখেছেন, শাকিব খানকেও আমরাও দেখেছি শাকিব খানকে, মানে আমি কিন্তু আসলে দুজনের সাথে একসাথে তো কখনো কাজ করি নাই, আমি যে টাইমটা আসছি তখন শুধু মান্না ভাইয়ের সাথে কাজ করছি, আর মান্না ভাই মারা যাওয়ার পর আমার সাকিব ভাইয়ের সাথে কাজ হয়েছে, সো আমি একসাথে কখনো দেখি নাই। গল্প তো শুনতেন যে কেমন বর্নিং ছিল। গল্প আমার শোনা হয়নি, জানতেও চাই নাই কখনো। আপনাকে একটা প্রশ্ন করব আমি, 17তম জন মৃত্যুবার্ষিকীতে নায়ক মান্না ভাইয়ের ভক্তদের জন্য কি বলবেন? আমি একটা কথাই বলবো, সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, আর তার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। এই নায়ক মান্না ভাইয়ের ছেলে সিয়াম এখন নায়ক মান্না ভাইয়ের মতনই সুন্দর হয়েছে, দেশের বাইরে ওনার যে স্ত্রী ওনাকে রেখে বাইরে পড়াশোনা করাচ্ছে, সেই জিনিসটা কেমন? আমরা কিছুদিন আগে গণমাধ্যমে দেখেছি যে নায়ক মান্না ভাইয়ের ছেলে সিনেমায় আসবে, সেই জিনিসটা কতটুকু সত্য আমি আসলে দর্শক শুনতে চায় আপনাদের মুখ থেকে। আমি সত্যি বলতে এই বিষয়টা নিয়ে এখনো জানি না, জানলে অবশ্যই বলতাম। ওনার সাথে কি কথা হয়? না। সেলিমান্নার না, ভাবির সাথে কথা হয়, সিয়ামের সাথে হয় না। একসময় হতো, ইদানিং হয় না, ভাবির সাথে কথা হয় মাঝে মাঝে। ওনার ওনার কি খবর নিয়েছিলেন, কি হ্যাঁ, ভাবির অবস্থা? সাথে কথা হয়, ভাবি ভালো আছেন, ভাবি নিজের সন্তান প্রোডাকশন নিয়ে ব্যস্ত, ভাবি তো এখন ছবি যেটা আমার ওনাদের প্রোডাকশন থেকে হচ্ছে ওটা নিয়ে ব্যস্ত আছেন।